আমেরিকা ইউরোপের আশা ছিল যদি তারা একতা দেখিয়ে একজোট হয়ে রাশিয়ার বিরুদ্ধে আওয়াজ না তোলে তাহলে রাশিয়ার সেরকম একটা লোকসান হবে না, কিন্তু ব্রিটেন, আমেরিকা ও ন্যাটোর সমস্ত প্ল্যানিং এর ওপর ভারত একাই জল ঢেলে দিয়েছে। নিঃসন্দেহে ইউক্রেনের ওপর হামলা করার কারণে রাশিয়ার রেভিনিউর ওপরও প্রভাব পড়েছে, রাশিয়ার লোকসানও হয়েছে, কিন্তু রাশিয়ার অতটা লোকসান হয়নি যতটা আমেরিকা, ইউক্রেন বা ন্যাটো দেশগুলো আশা করেছিল। নাম্বার গেমের মধ্যে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো এমন মত্ত হয়ে গেছে যে রাশিয়ার পণ্য সামগ্রীকে বয়কট করায় লোকসান রাশিয়ার না, উল্টে তাদেরই হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের পপুলেশন 45 কোটি, যদি তার মধ্যে আমেরিকা, ব্রিটেন ও কানাডার পপুলেশনকে অ্যাড করা হয় তো টোটাল হয় 88 কোটি। মানে এই যে সমস্ত ন্যাটো দেশগুলো আছে, ইউরোপের দেশগুলো রয়েছে যারা বর্তমান সময়ে একসঙ্গে মিলে অ্যাগ্রেসিভ ভাবে রাশিয়াকে বয়কট করছে, তাদের জনসংখ্যা সব মিলিয়ে 100 কোটিরও কম। আর এটাই তাদের সবচেয়ে বড় কমজোরি হয়ে আত্মপ্রকাশ করছে। রাশিয়ার ক্রুড অয়েল, গ্যাস ও কয়লাকে বয়কট করার কারণে ইন্টারন্যাশনাল মার্কেটে ডিমান্ড অনেক বেড়ে গেছে, আর যে বাকি দেশগুলো এই সমস্ত কমোডিটিস প্রোভাইড করছে তারা সাপ্লাই কম করে মূল্যকে ম্যানিপুলেট করে দিয়েছে, যে কারণে ইউরোপের সমস্ত দেশ বর্তমান সময়ে দামি ক্রুড অয়েল, দামি গ্যাস এবং দামি কয়লা কিনতে বাধ্য হচ্ছে, যার পরিণাম স্বরূপ ওখানকার ইনফ্লেশন রেট খুব দ্রুত বাড়ছে। যদি আমরা এখানে চীনকে এড়িয়ে গিয়ে শুধু ভারতকে ধরি তো ভারতের কাছে 135 কোটির পপুলেশনের মার্কেট রয়েছে, আমাদের প্রয়োজনীয়তা অনেক বেশি। আমরা যখনই বিদেশ থেকে কিছু কিনি তখন সেটা প্রচুর পরিমাণে কিনি, যেখানে রাশিয়াকে বয়কট করা সমস্ত দেশের মোট পপুলেশন 100 কোটিরও কম, যা শুধুমাত্র ভারতের পপুলেশনের থেকেও অনেক কম। ইউরোপের সমস্ত দেশ একসঙ্গে মিলে রাশিয়ার ক্রুড অয়েলকে বয়কট করা যখন শুরু করেছিল তখন সেই গ্যাপ পূরণ করে ভারত। যে ক্রুড অয়েল রাশিয়া ইউরোপকে বিক্রি করছিল সেটাই তারা ডাইভার্ট করে ভারতকে বিক্রি করে দেয়, যে কারণে রাশিয়ার হওয়া লোকসানের পরিমাণ অনেকটাই কমে যায়। এক বছর আগেও আমরা রাশিয়ার থেকে নিজেদের প্রয়োজনের মাত্র 1% ক্রুড অয়েল কিনতাম, যেখানে বর্তমানে এই পরিমাণ 18% হয়ে গেছে। আর রাশিয়া ইরাকের পর ভারতের দ্বিতীয় সবচেয়ে বড় ক্রুড অয়েল সাপ্লায়ার দেশ হয়ে গেছে। এখন একই গল্প কয়লাকে নিয়েও রিপিট হচ্ছে। আসলে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো রাশিয়ার থেকে প্রতি বছর 4 থেকে 5 বিলিয়ন ডলারের কয়লা কিনতো, কিন্তু ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো এখন রাশিয়াকে বয়কট করে আফ্রিকান দেশগুলোর থেকে কয়লা কিনছে। ইউরোপীয় দেশগুলো মনে করেছিল ক্রুড অয়েলের সঙ্গে সঙ্গে রাশিয়ান কয়লাকে বয়কট করায় রাশিয়ার ওপর প্রেসার বাড়বে, কিন্তু 7 সমুদ্র দূরে থাকা ভারত রাশিয়াকে উদ্ধার করেছে, মানে রাশিয়াকে বড় সংকট থেকে বাঁচিয়েছে। রেফারেন্স হিসেবে আপনারা স্ক্রিনে আর্টিকেলটা দেখুন, যা অনুযায়ী ক্রুড অয়েলের পরে এখন রিসেন্ট সপ্তাহে রাশিয়া থেকে কয়লা ইম্পোর্ট খুব দ্রুত বেড়ে গেছে। রিপোর্ট অনুযায়ী রাশিয়া ভারতকে ক্রুড অয়েলের মতো কয়লার ওপরও হিউজ ডিসকাউন্ট অফার করছে। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী ভারতকে কয়লার ওপর মার্কেট রেটের থেকে 30% ডিসকাউন্ট অফার করা হচ্ছে, যার পর গত 20 দিনে ভারত রাশিয়ার থেকে গত বছরের তুলনায় 6 গুণ বেশি কয়লা কিনেছে। সোর্স বলছে রাশিয়া ট্রেডাররা ভারতের সঙ্গে পেমেন্ট নিয়ে ভীষণই লিবারেল অ্যাপ্রোচ নিয়ে চলছে। ভারত রাশিয়ান কারেন্সি রুবেলে পেমেন্ট করতে প্রস্তুত ছিল না, কারণ রুবেল ভীষণ ফ্ল্যাকচুয়েট করছে, আর পেমেন্টের জন্য ডলারের তুলনায় সেটার ফিক্সড প্রাইস সেট করা ভীষণ মুশকিল হয়ে দাঁড়াচ্ছিল। এর জন্য রাশিয়া ট্রেডাররা ভারতের থেকে ইন্ডিয়ান রুপিজ এবং ইউএই দিরহামে পেমেন্ট নিতে রাজি হয়ে গেছে, যা ভারতের জন্য ভীষণ কমফোর্টেবল। শিপ ট্র্যাকিং ডেটা অনুযায়ী ভারত বিপুল পরিমাণে রাশিয়ার থেকে থার্মাল কোল কিনে আনছে, যার ব্যবহার সিমেন্ট, স্টিল এবং বাকি ইন্ডাস্ট্রিগুলোতে করা হয়। ডেটা অনুযায়ী এই বছর জুন মাসে গত বছর থেকে 8 বছরের সমস্ত রেকর্ড ভেঙে যাবে, আর ক্রুড অয়েলের মতো রাশিয়া ভারতের ভীষণই বড় কয়লা সাপ্লায়ার রূপে আত্মপ্রকাশ করবে। তবে যাই হোক, আপনাদের কি মনে হয় এই বিপদের সময় রাশিয়াকে সঙ্গ দিয়ে ভারতের কি ভবিষ্যতে লাভ হবে? রাশিয়াকে এই বন্ধুকে মনে রাখবে নাকি পরে ভুলে যাবে? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান।